জুলাই সনদের দাবিতে জুলাই যোদ্ধাদের শাহবাগ মোড় অবরোধ। সনদ প্রশ্নে আজই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। সিটি নির্বাচনও থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই অনেক সংকট কেটে যাবে বলছে বিএনপি। মৌলিক সংস্কার প্রশ্নে সব দলকে এক হওয়ার আহ্বান। এবং গোপালগঞ্জে সহিংসতায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি, ব্রিফিংয়ে সেনাবাহিনী। ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ করছে তদন্ত দল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। দাবি পূরণ না হলে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে আইনজীবীরা বলছেন, ভবিষ্যতে যাতে ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে না পারে সেজন্য জুলাই সনদ জরুরি। মুনতাসির মামুনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। গণঅভ্যুত্থানের 1 বছর পর ফের রাজপথে জুলাই যোদ্ধারা। সোমবার সকালে লাল সবুজ পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা। জুলাই ঘোষণাপত্র ও সনদ দ্রুত চূড়ান্ত করা সহ স্থায়ী বিধানে যুক্ত করার দাবি আন্দোলনকারীদের। এছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, আইনি সুরক্ষা, বিভিন্ন ভাতা প্রদান সহ আরো কিছু দাবি জানান তারা। আমাদের জুলাই সনদ দিতে হবে, একটাই আমাদের দাবি। এক হচ্ছে জুলাই সনদ আমাদেরকে দিতে হবে, 2 হচ্ছে আমাদের জুলাই ঘোষণাপত্র দিতে হবে, 3 হচ্ছে আমাদেরও হচ্ছে যে জাতীয় কাউন্সিলিং কার্যক্রম লিপিবদ্ধ করতে হবে। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায় না হবে আমরা কর্মসূচি চালিয়ে যাব, যে পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা এই শাহবাগ থেকে যাব না। আশ্বাস দিয়ে আমাদের দাবি পূরণ করেনি, সেই সুবাদে আমরা আজকে এই 31 তারিখে মানববন্ধন করছি আমাদের দাবি আদায়ের জন্য। অবরোধের কারণে শাহবাগ মোড় ও এর আশেপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে জুলাই সনদের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি উল্লেখ করে দ্রুততা চূড়ান্ত করার আশা জানান আইনজীবীরা। ফ্যাসিজমের কথা চিন্তা না করতে পারে সেই বিষয়গুলা জুলাই সনদে অন্তর্ভুক্ত রেখে জুলাই সনদটা যার যার অবস্থান থেকে প্রত্যেকটা রাজনৈতিক দল দেশের আবাল বৃদ্ধ বনিতার যে কন্ট্রিবিউশন করেছেন সেইগুলা মাথায় রেখে জুলাই সনদটা প্রণয়ন করা অবশ্যম্ভাবী বিভাগ উচিত বলে আমরা মনে করি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যা ঘটে গেছে তার প্রেক্ষাপট সেখানে থাকছে এবং ভবিষ্যতে কি করণীয় তারও প্রেক্ষাপট সেখানে থাকছে এবং নতুন যে সংস্কার করার পরে বাংলাদেশ কিভাবে চলবে তারও রূপরেখা সেখানে দেয়া হচ্ছে। এটি যেন কোনোভাবেই 5 আগস্টের পরে না যায় তা বিবেচনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। 5 আগস্ট পার হতে হবে বলে আমার কাছে মনে হয় না। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। আজকে 12টা পয়েন্ট। জুলাই সনদ প্রশ্নে আজই আলোচনা শেষ করতে চান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো এবং যেসব বিষয়ে ভিন্নমত থাকবে সেগুলোর তালিকা প্রকাশ করা হবে। সেই ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ দলিল তৈরি করতে সব দলের স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত রূপ দেয়া হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার বাতিল করে স্থানীয় সরকার দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লেজিসলেটিভ ও সংবাদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে স্থানীয় সরকার অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।
আগামী 5 থেকে 6 দিন রাজনৈতিক বন্দোবস্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সব তথ্য জনগণের সামনে তুলে ধরতে। এখন পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন স্ট্যাবিলাইজেশনে আসছে, একটা স্ট্যাবল অবস্থায় আসছে এবং এটা সামনে আরো ইমপ্রুভ হবে। পুলিশের কনফিডেন্স বাড়ছে এবং এটা বাড়বে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জন্য সংসদীয় আসনে পরিবর্তনের খসড়া প্রকাশের পর দাবি আপত্তি আসা শুরু হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বাগেরহাট 4 আসন বহাল রাখার আবেদন অতিরিক্ত সচিব আলী নেওয়াজের কাছে জমা দিয়েছেন তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান। আবেদন জমা দিয়ে মনিরুজ্জামান জানান, আসন কমে গেলে মোড়লগঞ্জ শরণখোলার পর্যটন শিল্প ক্ষতির মুখে পড়বে, পিছিয়ে পড়বে সড়ক অবকাঠামো উন্নয়ন। যেখানে আমাদের 20% রাস্তা এখন পর্যন্ত পাকা না, সেইখানে আজকে যদি সেই আসনের সাথে এখন এনে দিয়েছেন মোংলা উপজেলা এবং মোংলা পৌরসভা, সেইটা যদি আরও বৃদ্ধি হয়, আমাদের যে থোক বরাদ্দ হোক, অন্য উন্নয়নের যে বরাদ্দ হোক, সেই বরাদ্দগুলো যথার্থভাবে যাবে না। সেটা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের উন্নয়ন ব্যাহত হবে। ম্যানগ্রোভ সুন্দরবন সেইটা আমাদের শরণখোলায় আছে, মোড়লগঞ্জে আছে। আমাদের সেইখানে আরও পর্যটন শিল্প করা দরকার, আরও উন্নত করা দরকার, সেইটা আমরা কিন্তু পাচ্ছি না। দেশ ও জনগণের স্বার্থে মৌলিক সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশের অনেক সংকট কেটে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক সহ সিনিয়র সাংবাদিকরা। এই সময় সম্পাদকরা অতীতে তাদের উপর নিপীড়নের বর্ণনা দিয়ে সংবাদ পরিবেশনের প্রতিবন্ধকতা তুলে ধরেন। সাংবাদিকতার সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশে এই এলিটিজম। যতদিন না আমরা সকল সম্পাদককে, সকল সাংবাদিককে এক নজরে দেখতে পাবো, ততদিন পর্যন্ত আমাদের মুক্তি নাই। অনেকে ধরে নিয়েছেন যে বিএনপি হয়তো ক্ষমতায় চলে আসছে। আমার কেন যেন মনে হয় রাজনীতির দিকে নেই, রাজনীতিতে এখনো ভেজাল আছে। সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি জানান। কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই, অর্থাৎ মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। কাজে থেকে বের হয়ে আসতে হলে ওই যে এনাফ ইজ এনাফ যা বলেছেন, ফেব্রুয়ারির ২য় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। এ সময় জনগণের স্বার্থে মৌলিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এত সমস্যার পরেও আমরা দেখলাম যে 12টা মৌলিক বিষয়ে আপনার একটা ঐকমতে এসছে, বাকিগুলো ঐকমতে যাওয়ার চেষ্টা হচ্ছে। যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সমাধান করে ফেব্রুয়ারি মাসের মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আপনার আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছে দিতে পারবো। নির্বাচিত সরকার না থাকায় মানুষ কোথাও তাদের অভিযোগ অনুযোগ জানাতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আগে তার গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতায় কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। রাজধানীতে এক প্রেস ব্রিফিংয়ে কর্নেল শফিকুল ইসলাম জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ করছে তদন্ত দল। দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত ও সন্ত্রাস দমন সহ পার্বত্য অঞ্চলে সংঘাত দমনে সেনাবাহিনীর সাফল্যের কথাও জানান তিনি। মুনতাসির মামুনের প্রতিবেদন।
সারা দেশে নিরাপত্তা ও নিরাপদ দমনে সেনাবাহিনীর নানামুখী তৎপরতা তুলে ধরতে সেনা সদরে ব্রিফ করেন মিলিটারি অপারেশনস অধিদপ্তরের কর্মকর্তা কর্নেল শফিকুল ইসলাম। চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র গোলাবারুদ উদ্ধার অভিযানে গত 4 সপ্তাহে সেনাবাহিনীর 37টি অবৈধ অস্ত্র ও 179 রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট হতে এ পর্যন্ত সর্বমোট 12,119টি হারানো অস্ত্রের মধ্যে সর্বমোট 9,729টি অস্ত্র এবং 3,90,975 রাউন্ড হারানো গোলাবারুদের মধ্যে 2,87,000 গোলাবারুদ উদ্ধার করেছে। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ঘিরে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা সমালোচনার জবাব দেন তিনি। গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আপনারা জানেন সম্মানিত রিটায়ার্ড বিচারকের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে। জননিরাপত্তা, জানমালের সুরক্ষা ও মব ভায়োলেন্স রোধে ভবিষ্যতেও সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তিনি। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতি সাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় সেনাবাহিনী উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম নিয়েও জানান কর্নেল শফিকুল ইসলাম। জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থাকে সেখানে আমরা কঠোর হই। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির 6 মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও সালমা ওয়াজেদ পুতুল সহ 23 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। সকালে ঢাকার 5ম বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আগামী 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বিচারক আব্দুল্লাল মামুন। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে গত 12, 13 ও 14 জানুয়ারি 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। তদন্ত শেষে 25 মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি হয়েছে। পরবর্তী শুনানি 13 আগস্ট। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এই তারিখ ধার্য করেন। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। আগস্ট উপলক্ষে 11 দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাড়ানো হয়েছে চেকপোস্ট ও পুলিশি টহল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অনলাইনেও পুলিশের তদারকি বাড়ানো হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। রেজা খানের রিপোর্ট। দেশে বিদেশে ছদ্মবেশে তৎপর রয়েছে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা গোপনে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় পুলিশের বিশেষ শাখা এসবি 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করেছে। ডিএমপি কমিশনার, সিটিএসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এমন পরিস্থিতিতে ব্যক্তিগত মোটরসাইকেল, মাইক্রোবাস সহ সন্দেহভাজন সব যানবাহনে তল্লাশি, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেল স্টেশন, বিমানবন্দরের আশপাশে নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়ানো হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সতর্ক অবস্থানের কথা জানান পুলিশ কর্মকর্তারা। ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নিচ্ছি এবং এই ব্যবস্থাটা আমরা চাচ্ছি যে আরো থাকুক। এটা হচ্ছে থাকলে ব্যাপারটা ভালো হচ্ছে মানুষের জন্য। আওয়ামী লীগ নেতারা মাঠে না থাকলেও অনলাইনে ভার্চুয়াল স্কোয়াড গড়ে তুলেছেন, যারা ফেসবুক, টেলিগ্রাম ও ইউটিউব ভিত্তিক চ্যানেল চালিয়ে সামাজিক অস্থিরতা ছড়ানোর কাজ করছেন। এদের বিরুদ্ধে পুলিশ তৎপর আছে বলে জানান ডিএমপির মুখপাত্র। অনলাইন ভিত্তিক আমাদের কার্যক্রম রয়েছে, আমাদের সাইবার ক্রাইম মনিটরিং যে টিমগুলো রয়েছে তারা সক্রিয় রয়েছে। কেউ যদি কোনো রকম প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে অনলাইনের মাধ্যমে, সেটা অবশ্যই আমরা যে কোনো বিশেষ দিবস উপলক্ষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিকল্পনা জোরদার করা হয় বলে জানান তিনি। আমরা কোনো দিন বা উপলক্ষকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি
নিয়ন্ত্রণে রাখার জন্য যে আমাদের অপারেশন পরিকল্পনা, সেগুলো যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে সেটার উপর ভিত্তি করে আমরা এরকম সতর্কতা অবলম্বন করি। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশও রয়েছে। পরিস্থিতি বর্তমান যে অবস্থাতে রয়েছে একটা স্থিতিশীল অবস্থা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। দুর্নীতি দমন কমিশন সমাজ বিচ্ছিন্ন কোনো প্রতিষ্ঠান নয়, তাই সেখানেও দুর্নীতির অস্তিত্ব রয়েছে বলে স্বীকার করলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বরিশালের সিএনবি রোডে দুদকের বিভাগীয় জেলা কার্যালয় ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি কমাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই সময় দুদকের মামলায় অভিযুক্তদের খালাস প্রসঙ্গে তিনি বলেন, দুদক কাউকেই ছেড়ে দেয় না, যারা খালাস পাচ্ছে তাদের বিরুদ্ধেও আপিল করা হচ্ছে। আমার সহকর্মীরাও কেউ কেউ ধরে দিচ্ছে যে একটা দল ক্ষমতা আসবে, ওইদিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে। আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা, আমরা সেই সেবাটা প্রদান করে যাই। আমরা আগে কি দুর্নীতি হয়েছে এটা দিয়েই কিন্তু আমরা শতভাগ সময় প্রায় কাটিয়েছি। যে কাজে আমাদেরও পারসেপশনে একটা বড় রকম ভুল আছে, এই ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এই নিয়ে 60,000 ছাড়ালো প্রাণহানি। এদিকে কিছু শর্ত মেনে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। অন্যদিকে হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার ও মিশর সহ 17টি দেশ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কোনো কিছুর তোয়াক্কা না করে হামাস নির্মূলে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আশকারাই পদ্ধতি পাল্টে এখন সহায়তা দেওয়ার নামে অসহায় ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহু সেনারা। সবশেষ নুসেইরাত, জাবালিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে তারা, যাদের মধ্যে 70 জনই ত্রাণ সহায়তার জন্য এসেছিলেন। টানা 24 মাসেরও বেশি সময় ধরে চলা তাণ্ডবে 60,100 ছাড়িয়েছে মোট প্রাণহানি। ইসরায়েলের কঠোর অবরোধে গাজার খাদ্য সংকট চরমে পৌঁছেছে। ফলে এর ভয়াবহ প্রভাব পড়ছে সেখানকার নবজাতক ও শিশুদের ওপর। দুধ ও শিশু ফর্মুলার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজার অনেক মা এখন তাদের শিশুদের দুধের বদলে শুধু পানি খাওয়াতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে ক্ষুধার্ত মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। রাফা ক্রসিং দিয়ে বুধবার সৌদির সহায়তা নিয়ে প্রবেশ করে 7টি ট্রাক। এদিকে ইসরায়েলি নৃশংসতার মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যোগ দিল কানাডা। বুধবার দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। ফিলিস্তিনে ভবিষ্যতে হামাস কোনো ভূমিকা পালন করতে পারবে না এবং কোনো নির্বাচনেও অংশ নিতে পারবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রকে বেসামরিকৃত হতে হবে, অর্থাৎ কোনো সেনাবাহিনী থাকতে পারবে না। ওদিকে হামাসকে গাজার শাসন পরিত্যাগ ও অস্ত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব, কাতার ও মিশর সহ 17টি দেশ। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জাতিসংঘের একটি সম্মেলনে গৃহীত ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় চীনের রাজধানী বেইজিং এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ হুবে গেল 3 দিনে 38 জন নিহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এরই মধ্যে 80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। বন্যায় প্রাণহানি সবচেয়ে বেশি ঘটেছে বেইজিংয়ে। মৃত 38 জনের মধ্যে 30 জনই রাজধানীর, বাকি 8 জন হুবেই প্রদেশের বিভিন্ন অঞ্চলের। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া তথ্য অনুযায়ী বেইজিংয়ের অন্তর্ভুক্ত 2 জেলা মিউনে 28 ও ইয়াংকিংয়ে 2 জন নিহত হয়েছে। খেলার খবর, ফুটবল। অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে 23 জনের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। দলে কোনো পরিবর্তন নেই। সর্বশেষ সাফ জয়ী দলের 23 জনকেই এশিয়ান কাপ বাছাই দলে রেখেছেন কোচ পিটার বাটলার। তবে দারুণ ছন্দে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল। 11 থেকে 21 জুলাই ঘরের মাঠে টানা 6 জয়ে পূর্ণ 18 পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন মেয়েরা। এবার তারাই এশিয়ান কাপ বাছাই খেলতে লাওসে যাবেন। আগামী 2 আগস্ট দেশ ছাড়বে লাল সবুজের দল। 6 আগস্ট বাছাই পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসের মুখোমুখি হবে বাংলাদেশ।
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সারা দেশে 3টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। 3টি টুর্নামেন্ট মিলিয়ে বাফুফের বাজেট প্রায় 16 কোটি টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সূত্র মতে এর মধ্যে পর্যায়ক্রমে 10 কোটি টাকা দেবে সরকার, বাকি অর্থ স্পন্সরদের কাছ থেকে সংগ্রহ করবে বাফুফে। মাঠ সংস্কার, দলগুলোর অংশগ্রহণ ফি, পুরস্কার সহ নানা খাতে এই অর্থ ব্যয় হবে। এই প্রকল্পগুলোর আওতায় আয়োজন করা হবে আন্তজেলা হোম অ্যান্ড আওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব 15 ফুটবল। সবচেয়ে বড় আয়োজন আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে দেশের 64 জেলা। ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার করে নিয়েছেন তার বন্ধু সিফাতুর রহমান সৌরভ। এর আগে 48 ঘণ্টা মুলতবির আবেদন করেছিলেন তিনি। তাসকিনের বিরুদ্ধে বন্ধুকে মারধর ও হুমকির অভিযোগের বিষয়টি সমাধান হয়েছে। বুধবার দুই পরিবার একসাথে বসে বিষয়টি মীমাংসা করে। এমনকি মিরপুর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরিও তুলে নিয়েছে অভিযোগকারী তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। গত 28 জুলাই হঠাৎই তাসকিনের বিরুদ্ধে ওঠে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ, যা গড়ায় থানা পর্যন্ত। এই ছিল সংবাদে, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জুলাই সনদের দাবিতে জুলাই যোদ্ধাদের শাহবাগ মোড় অবরোধ। সনদ প্রশ্নে আজই আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। সিটি নির্বাচনও থাকছে না দলীয় প্রতীক। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, দ্রুতই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই অনেক সংকট কেটে যাবে বলছে বিএনপি। মৌলিক সংস্কার প্রশ্নে সব দলকে এক হওয়ার আহ্বান। এবং গোপালগঞ্জের সহিংসতায় প্রাণহানি অস্ত্র ব্যবহার হয়নি, ব্রিফিংয়ে সেনাবাহিনী। ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ করছে তদন্ত দল। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।